এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি হয়েছে মা, কেমন লাগছে এখন? টুসি হাঁপাচ্ছে, বড় বড় শ্বাস ফেলে কিছু বলতেই আবারও বমি করলো। নূরজাহান দিশেহারা, একা বাসায় কি করবে সে? তাড়াহুড়ো করে কল বসাই আমেনাকে। হ্যালো আমেনা, তুষি কেমন যেন করছে, বমি করে যাচ্ছে। আমি কি করব এখন? তুমি জলদি আসো বোন। আমেনা বেগম চমকালো, তার আদরের মেয়েটার কি হলো? ফোন কানে চেপে বলল, তুষি কি হয়েছে? খুব বমি করছে। আমি আসি ভাবি, একটু সামলাও ওকে। নূরজাহান রেখে দেয়, থরথর করে কাঁপতে থাকা হাতে ফোন লাগায় আজাদ হোসেনকে। এখনো বমি করে যাচ্ছে তুষি, শুকনো গলা ভিজিয়ে বলল, তুষারের বাবা, তুষি বমি করে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসুন, রাখছি। কল কেটে তুষির বাহুতে ধরে ঢুকরে ওঠে। বমি করার দরুন চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। মাথায় হাত বুলিয়ে আদর করলো। তুষি ভেঙে যাওয়া গলায় বলে, পানি আনো মা, খুব কষ্ট হচ্ছে, তোমার ছেলেকে আসতে বলো, মরেই যাবো বোধ হয়। নূরজাহান কেঁদে উঠল। টেবিল থেকে এক গ্লাস পানি তুষির সামনে দিয়ে বলল, এক চড় লাগাবো কানের নিচে, একটু পরে সুস্থ হয়ে যাবি। আমেনা আসছে, তোর মামা ডাক্তার নিয়ে আসছে। তুষি দুর্বল শরীরে ঘন ঘন শ্বাস নেয়, পেটে কিছুই নেই, তবুও উল্টে আসছে। নূরজাহান মুখ মুছিয়ে ধরে ধরে রুমে নিয়ে আসলো। গায়ের জামায় বমি লাগার ফলে চেয়ারে বসিয়ে মুছিয়ে দেয়। জামা খুলে টি শার্ট পরালো, বিছানার আস্তে করে শুয়ে বলল, আর একটু অপেক্ষা কর, ধৈর্য ধর, আমি তুষারকে কল করছি। টুসি মাথা নুয়ে বিছানার সাথে লেগে থাকে। দু চোখের পাতায় অন্ধকার নেমে আসছে। নূরজাহান কল করে তুষারকে বলল, আব্বা যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে উঠ, তুষির অবস্থা ভালো না, ডাক্তার ডেকেছি, মেয়েটা বারে বারে তোর কথা বলছে। তুষার টিউশনে ছিল। তুষির খারাপ খবর শুনে উঠে দাঁড়ায়। আকস্মিক কথায় তার গলা কাঁপছে। কাল রাতেও দিব্যি কথা হলো। অস্থির চিত্তে বলে, কি হয়েছে মা? তুষির কি হলো? ভালো আছে তো? আছে, একটু বমি করেছে, তাছাড়া পরীক্ষার সময় থেকে খেতে চায় না, শরীর শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। আব্বা তাড়াতাড়ি আয়। এত কিছু ঘটে গেল, তুমি আগে জানাওনি কেন? ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, তোর পড়াশোনার ক্ষতি হবে, তাই বলিনি আব্বা। মা, তুষির চেয়ে আমার পড়াশোনা বড় নয়। আমি 1.5 মাস বাসায় যাইনি তুষির জন্য। সব সময় চেয়েছি পরীক্ষা শেষ হোক, এখন দেখছি ওর খেয়ালই রাখতে পারোনি। আমি এমনিতেও কাল বাসায় যেতাম না। হ্যাঁ, কি কপাল আমার। আসছি আমি, কল রাখলাম। তুষার এক নিঃশ্বাসে কথা শেষ করে তার সামনে বসা স্টুডেন্টকে বলল, আজ পড়াবো না, তোমার ম্যাম অসুস্থ। আমি বাসায় যাচ্ছি। আন্টিকে বলে দিও কবে আসবো বলতে পারছি না। আচ্ছা স্যার। তুষার এক প্রকার দৌড়ে হলে আসে। হাতের কিছু দরকারি জিনিসপত্র নিয়েই মহাখালী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তার গলা কাঁপছে। হঠাৎ মেয়েটার কি হলো? উড়নচণ্ডী মেয়েটাকে শোয়া অবস্থায় দেখতে পারবে না সে, কোনোদিনও না। আমিনা বেগম সকাল 9টার মধ্যেই তুষির কাছে চলে আসলো। ডাক্তার পায়নি আজাদ, অন্য হাসপাতালে ডিউটিতে গেছে। এদিকে আমিনার সাথে নাজমাও চলে এসেছে। বাসায় জান্নাত একা। আসার আগে আহিরকে কল করে চলে আসতে বলেছে নাজমা। তুষি সকাল থেকে না খাওয়া, পানি পর্যন্ত খেতে পাচ্ছে না। ক্ষণে ক্ষণে গা গুলিয়ে বমি আসে তার। আমিনা বেগম অস্থির পায়ে রুমে এসে মেয়ের পাশে বসে। অঝরে কেঁদে বলে, তুষি মা কথা বল। এই যে মা চলে এসেছে, কেমন লাগছে আমাকে বল মা। তুষি নিভু নিভু চোখে এক পলক তাকালো মায়ের দিকে। দুকরে কেঁদে উঠে জবাব দেয়, ভালো লাগে না মা, বমি আসে, শুধু মাথা ব্যথা। তুষারকে বলিসনি কেন? ভেবেছি সেরে যাবে। তুষিকে ধরে বিছানায় হেলান দিয়ে বসালো। মাথা রাখলো মায়ের কাঁধে। আমিনা বেগম গালে পরপর চুমু খেয়ে বলল, কিচ্ছু হয়নি, আমি এই যে একটু স্যুপ বানিয়ে আনি। তুষি আমিনা বেগমকে জাপটে ধরে না না করে বলল, না মা, আমাকে ধরে বসে থাকো, কিছু খাবো না। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল আমিনার। নাজমা এসে নূরজাহানকে সাহায্য করছিল কাজে। সে হাতে করে নরম খাবার এনে বলল, খেয়ে নে, এভাবে না খেয়ে থাকলে চলবে? খাবো না কাকিয়া, একটু শান্তিতে থাকতে দাও। টুসি কান্নাকাটি করে ধরা গলায় জবাব দেয়। কেউ আর কিছু বলার সাহস পেল না। অপেক্ষা করলো ডাক্তার আসার। আজাদ হোসেন ডাক্তার নিয়ে আসলেন দুপুর 3টের পর। এই পর্যন্ত অবরত বমি করেছে সে। লাবণ্যময় চেহারা একদিনেই ফ্যাকাশে ধারণ করেছে। মেয়েটার চোখের দিকে তাকানোই যাচ্ছে না, কেমন বিছানার সাথে লেপ্টে আছে। ডাক্তার এসে পালস চেক করে চোখ মুখ পর্যবেক্ষণ করলো। খানিক সময় বাদে জিজ্ঞেস করে, কতদিন ধরে এমন হচ্ছে? খাওয়া দাওয়ার অনিয়মের জন্য এই অবস্থা?
প্রায় 10 দিন ধরে অভিনয় করছে, খাওয়া দাওয়া খেতেই চায় না। সবসময় বলে বমি আসে মা, মাথা ব্যথা করে। নূরজান অসহায় হয়ে কথাটি বলে। সেখানে উপস্থিত সবাই। ডাক্তার কিছু টেস্ট দিয়ে ওষুধ লিখে দিয়ে যায়। যাওয়ার আগে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করলো। ঘু বলে যদি ভালো লাগে, স্যালাইন চলছে। ডাক্তার উঠে দাঁড়িয়ে সবাইকে বাইরে আসতে বলে। মেয়েটাকে ঘুমোতে দিন, সারাদিন বমি করে শরীর নুয়ে পড়েছে। আর হ্যাঁ, ডাক্তার হেসে আজাদ হোসেনের বাহুকে হাত রেখে কিছু একটা বলল। এমন কথায় মুহূর্তেই হা হয়ে যায় সবাই। বড় বড় চোখ করে বিস্ময় নিয়ে তাকায় ডাক্তারের দিকে। আজাদ খুব খুব করে কেসে উঠে বলে, কি বলেন হানিফ সাহেব, ঘটনা সত্যি? আলহামদুলিল্লাহ। ডাক্তার মিষ্টি হেসে মাথা ঝেঁকিয়ে চলে যায়। আমিনা বেগম নূরজাহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, আলহামদুলিল্লাহ ভাবি, সব ঠিকঠাক হয়ে যাক। কি যে খুশি লাগছে আমার ছোট্ট মেয়েটা। তুষার সন্ধ্যার সময় তড়িৎ গতিতে বাসায় এসে ব্যাগপত্র ছুঁড়ে মারে চারপাশে। মাথা দপদপ করছে চিন্তায়। মস্তিষ্ক গরম হয়ে দাও দাও করে জ্বলছে। নূরজাহান তাকে শান্ত করতে গেলেও কাজ হয় না। সে এখন উন্মাদের ন্যায় অবচরণ করছে। সারা রাস্তায় কিভাবে এসেছে একমাত্র সেই জানে। মাঝে মধ্যে মনে হয়েছে এই বুঝি তুষি ডাকছে, তার পাশে গেলে সে ভালো হয়ে যাবে। তুষার সব ছুঁড়ে ফেলে হনহন করে রুমে এসে দেখে তুষির নিস্তেজ দেহ, স্যালাইন দেওয়া আর ঘুমে বিভস্যে। পাশে বসে স্যালাইন দেওয়া হাতে চুমু খেলো। এভাবে তুষু চুন্নিকে দেখতে তার মোটেও ভালো লাগছে না। প্রতিবার বাসায় আসার মুহূর্তে জাপটে জড়িয়ে ধরে চুমু খায় তুষি, গায়ের গন্ধ শোকে। আর এবার এসব ভেবে তুষারের চোখের কুর্নিশ বেড়ে পানি পড়ল দুফোঁটা। তুষির মুখে অজস্র চুম্বন করে রুক্ষ ঠোঁটে চুমু খেলো। ইচ্ছে করলো মুখে ঢুকিয়ে রাখতে। কখন তাকিয়ে দেখবে তাকে, কখন ভালো হবে। তুষার ক্লান্ত হয়ে সেখানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই ঘরে প্রবেশ করে নূরজাহান আর আমেনা। তার মুখে হাসি। তুষারের মাথায় হাত বুলিয়ে বলল, তুষিকে ঘুমাতে দে আব্বা, বাইরে আয়, একটা দরকারি কথা আছে। তুষার হাতের পিঠে চোখ মুছে মায়ের দিকে তাকায়। প্রশ্নবোধক চাহনি দেখেই আমেনা বেগম তার বাহুকে ধাক্কা দিয়ে বলে, তুষির বিষয়ে খুব জরুরি কথা ডাক্তার বলেছে। কি বলেছে? কি হয়েছে তুষুর? আমেনার কথার পিঠে প্রশ্ন করে সে। আমেনা বেগম হেসে দেয়। তার হাত ধরে বাইরে এনে বলল, 2 দিন আগেই কোলে নিয়ে ঘুরলাম আর এখন সে হবে বাবা। ভাবা যায় ভাবি? নূরজাহান উচ্চস্বরে হেসে তুষারের দিকে ঠান্ডা পানির গ্লাস ধরে। তুষার এখনো বিস্ময় চাহনিতে তাকিয়ে আছে তাদের দিকে। অতঃপর তুষারের রিয়াকশনে নূরজাহান তার গাল টিপে মৃদু স্বরে বলে, আব্বাজান কাহিনী কিন্তু সিরিয়াস, আপনার প্লেটে ভাগ বসানোর জন্য আরেকটা পুচকে আসতে চলেছে। তুষার চমকালো। তৃষ্ণার্ত গলা ভিজিয়ে পরপর চোখের পলক ফেলে। থতমত খেয়ে বলে, পুচকে মানে কি বলছো? যা, বাংলা ভাষা বুঝিস না? তুই সে মা হবে আর তুই বাপ, আমি দাদি, তো তোর শাশুড়ি নানি, এবার বুঝলি বেয়াদব? তুষার বিড়বিড় করে। আমি বাবা, তুষি মা? মুহূর্তেই হাত পা থরথর করে কাঁপে তার। অনুভব করে সে ঘামছে, গলা ধরে আসছে। এ কেমন অনুভূতি আল্লাহ? এমন লাগছে কেন? খুশিতে মন পাগল হয়ে যাচ্ছে। তুষার চট করে মাকে জড়িয়ে ধরে চেপে রাখা কান্না সব বের করে দিল। মিনিট 2 সেখানেই মাথা নেড়ে আলতো ছেড়ে দিয়ে বলে, তুষির কাছে যাই, জ্ঞান কখন ফিরবে? যা বাবা, এখন জ্ঞান তো ফিরার কথা। তুষার কম্পিত পায়ে নড়বড়ে হয়ে রুমের দিকে পা বাড়ায়। ভেজা চোখে তাকায় বিছানায় লেগে থাকা তুষির দিকে। তুষি ঘুমু ঘুমু চোখে সামনে তাকিয়ে দেখে তার স্বামী তার অর্ধাঙ্গ দাঁড়িয়ে আছে। দুর্বল হাতটি বাড়িয়ে দুকড়ে ওঠে তুষি। তুষার নাক টানল, চোখ মুছে দৌড়ে যায় তুষির কাছে। বউয়ের বুকে আলতো করে মাথা রেখে 2 হাত শক্ত করে জড়িয়ে ধরে। এবার কান্না করতে না চাইলেও চোখের পানি বাদ মানছে না। তুষি ভরকে যায় তুষারের কান্নায়। ছেলেটা এভাবে কাঁদছে কেন? তার কি এমন হলো যার ফলে কাঁদছে? তবে কি বড় কোনো অসুখ হয়েছে? এসব মস্তিষ্কে হানা দিতেই হু হু করে কেঁদে তুষারের মাথায় তার দুর্বল ডান হাত রেখে বলে, আমার কি খুব বড় অসুখ হয়েছে তুষার ভাই? আমি কি বাঁচবো না, মরে যাব? না তুষার ভাই, সারা জীবন তোমার সাথে বাঁচতে চাই। আচ্ছা ডাক্তার কি বললো তুষার? তুষার মৃদু হাসলো। বুক থেকে মাথা উঠিয়ে তুষির ভয়ার্ত চেহারার দিকে অপলক তাকায়। এই মেয়েটি তার, শুধুমাত্র তার। কার এত বড় শান্তি তার থেকে দূরে রাখার? তুষুর গালে হাত বুলিয়ে একটু ঝুঁকে রুক্ষ ঠোঁটে আলতো করে চুমু খেয়ে ভিজিয়ে দিল। স্বামীর আদরে তুষি আহ্লাদে হয়ে ডুকরে ওঠে। তুষার গাঢ় চুম্বন খেয়ে আঙুল দিয়ে চোখের পানি মুছে ক্ষীণ কণ্ঠে বলল, অনেক বড় অসুখ হয়েছে তুষু, যে অসুখে নিজেও মরেছিস, আমাকেও সাথে নিয়ে মরছিস।
ডাক্তার বলেছে এর থেকে নিস্তার নেই, 9 মাস বয়ে বেড়াতে হবে তোকে, তবেই একটু হলেও রেহাই পেতে পারিস। আই উইশ এইরকম বড় অসুখ তোর বারবার হোক। এই ছোট পেটে অনেক বড় অসুখ, অনেক। পেটে কি টিউমার হয়েছে? তুষি শুকনো ঢোক গিলে কম্পিত গলায় জিজ্ঞেস করলো তুষারকে। মুহূর্তেই কপাল কুঁচকে চোখ গরম করে তাকায় তুষার। উঠে তুষির পাশে হেলান দিয়ে বলে, এই কাণ্ড কিভাবে ঘটালি মাথায় আসছে না? কি ঘটিয়েছি? তুষার হালকা ঝুঁকে চোখ টিপে নরম স্বরে বলে, এই যে কয়েকদিন পর এক পুচকে আরেক পুচকু কোলে নিয়ে ঘুরবে। তুষির মনে হাজারো প্রশ্ন। এসব কি বলছে তুষার? তুষারের গলা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, আমাকে বলবে না কি হয়েছে? মরে যাব তাই না? চুপ পাগলের দল। তুষি চুপসে যায়, ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। তুষার এখনো বিশ্বাস করতে পারছে না নতুন সদস্য আগমনের কথা। এক দৃষ্টিতে তুষিকে কয়েক মিনিট পরখ করে বলল, পিরিয়ড মিস হয়ে গেল তবুও তুমি বোঝো না? পিল খাওনি কেন? এই ছিল তোমার কুমনে? ছি তুষি, আমাকে একবার বলতে পারতি আন্ডা বাচ্চা লাগবে তোর। কিন্তু এখন দেখছি নিজে নিজেই সব প্ল্যান করে রেখেছিলি। তুষি থমকে গেল তার কথাই। অশ্রু ভেজা চোখে ভ্যাবলার মতো তাকিয়ে রইল তুষারের পানে। তুষার হেসে উঠে যায় ওর দিকে, পেটের কাছে বসে কান পেতে বলে, আসবে ভালো কথা, কিন্তু সূচনাতেই আম্মুর অবস্থা নাজেহাল করে দিলেন। চিন্তা হচ্ছে আমার পোল্ট্রির মতো বাচ্চা বউকে পরে না জানি কেমন নাকানি চুবানি খাওয়ান। তুষি চুপ করে রইল, এক আকাশ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। তুষার পেটে আলতো করে হাত বুলায়, গাঢ় চুম্বন করতে একটু নড়ে চড়ে উঠে তুষি। দুর্বল হাতটি তুষারের মাথায় রাখতেই আবারও বলল তুষার, এই অনুভূতি আমি প্রকাশ করব কিভাবে? আজ ভীষণ আদর করতে ইচ্ছে করছে তোকে। তুষার আলতো করে তুষিকে ছেড়ে চোখে চোখ রাখলো। দু হাতের অজলায় তুষির মুখ নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, কংগ্র্যাচুলেশনস সুইটহার্ট, আম্মু হচ্ছিস তুই। আমার চিহ্ন আসছে তোর মাঝে, আমি বাবা হব। কি খুশি হয়েছি ভাবতে পারছিস তুই? এসব কি বলছো? সত্যি? হ্যাঁ, 3টা সত্যি। তুষি হঠাৎ তুষারের শার্ট খামচে ধরে, তার হাত পা অজানা সুখে শিরশির করছে। আচমকায় এক হাত তার পেটে চলে যায়। তুষারকে জড়িয়ে ধরে হেঁচকি তুলে কেঁদে ওঠে তুষি। তুষার হেসে সারা মুখে আদরে আদরে ভরিয়ে দেয় তার। এ সুখ শ্রেষ্ঠ সুখ, কাউকে বোঝানো যায় না। শরীরের রন্ধে রন্ধে শিহরিত হয় স্বামী স্ত্রী দুজনের। সকালে খাওয়া দাওয়া করে তুষার হাসপাতালে টেস্ট করানোর জন্য নিয়ে যায় তুষিকে। ডাক্তার সবকিছু টেস্ট করে তাদের জানায়, অনেকে এই সময়ে খাওয়ার রুচি থাকে না। আমি কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খেয়ে নেবেন। প্রচণ্ড পানি পান করবেন। তুষি মাথা নাড়িয়ে বসে রইল। ডাক্তার বমি বন্ধ হওয়ার ওষুধ দিলেন। তুষি রক্তের হিমোগ্লোবিন কম দেখে বললেন, খেয়ে শরীর ফিট রাখতে হবে, তাছাড়া রক্তের পয়েন্ট কম। ডেলিভারির সময় রক্ত লাগতে পারে, অল্প ঝুঁকিও বলা যায়। জি ডক্টর, খেয়াল রাখবো। তুষির হাত নিচের মুঠোয় নিয়ে তুষার কথাটি বলে। ডাক্তার সবকিছু বুঝিয়ে আরও উপদেশ দেয়। প্রথম বাচ্চা হওয়ার সময় অনেকে বোঝে না, এক প্রকার দুটানায় পড়ে যায়। তুষি উঠে দাঁড়াতেই তিনি বলল, সব আল্লাহর হাতে ছেড়ে দাও, চিন্তামুক্ত থাকো। বেস্ট অফ লাক। 2 মাস পর চেক আপ করে গেলেও সমস্যা নেই। তুষি মৃদু হেসে তুষারের পিছু পিছু গিয়ে রিকশায় ওঠে। বাসা থেকে 10 মিনিটের রাস্তা। তুষারের বাহু ধরে কাঁধে মাথা রাখলো, বলল, ঢাকা চলে যাবে? তুষার তাকায় তার দিকে, চুলে ঠোঁট ছুঁয়ে জবাব দেয়, তুই বললেও যাব না। যখন দেখবো সারাদিন খাওয়ার তালে আছিস, ওই দিন যাব। তুষি চোখ ছোট ছোট করে উত্তর দেয়, ভালো লাগে না খেতে, আমার কি দোষ? শুনলাম জান্নাত সারাদিনই খায়, কেমন মোটি হয়েছে দেখিসনি? মাঝে মাঝে আহির ভাইয়ের সাথে অনেক আড্ডা হয়, সে তো ভীষণ খুশি। এখন তার 80% কথার টপিকই হচ্ছে বাবু বাবু। তুষি কাজ ছেড়ে নড়ে চড়ে বসে বলল, তুমি খুশি হওনি? তুষার কপাল কুঁচকে বলল, তোর কি মনে হয়? না, তুমি বলো। কি বলবো? তেরামি করছো? একটু না। রেগে যায় তুষি, গাল ফুলিয়ে বলে, অসভ্য তুষার ভাই, জঙ্গলি ভূত। এই জঙ্গলি ভূতের বাচ্চা পেটে নিয়ে ঘুরতে লজ্জা করবে না? হঠাৎ এমন কথায় থতমত খায় তুষি। আলতো তুষারের পিঠে কিল বসিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। তুষার উচ্চস্বরে হেসে ওঠে, এবার কেমন লাগে? আমার বাচ্চা ডাকবে বাবা, আর তুই কিনা রাতারাতি মামা বানিয়ে দিচ্ছিস। বেয়াদব মহিলা। চুপ করো, বন মানুষ। করলাম চুপ, তবে ইন্টারেস্টিং না? বন মানুষের আদর পেতেই রাতে ছটফট করিস।
এমন খাপছাড়া কথা ভাসে লজ্জায় তুষির কান গরম হয়ে যায়। ঠোঁট কামড়ে বাইরে তাকিয়ে থাকে। তুষার বাম হাতে তুষির কোমরে বিচরণ করে কানের কাছে মুখ আনে, নাক ঘষে মাদকের ন্যায় বলে, এতটাই খুশি হয়েছি, ইচ্ছে করছে তোর মাঝে ডুবে যেতে। এবার বোঝ কত খুশি আমি। তুষি মৃদু কেঁপে ওঠে। কোমর থেকে তুষারের হাত থামিয়ে নিজের আঙুলের ভাঁজে খুঁজে রাখে। তৃষ্ণার্ত গলা ভিজিয়ে তুষারের বুকে নাক ঘষে চুমু খেলো। ফিক করে হেসে আলতো জড়িয়ে তোলে তুষারের পিঠে। তুষার আর তুষি বাসায় পৌঁছে দেখলো সারা বাসায় হই হুল্লোর পরিস্থিতি। কালকে তুষির কথা শুনে রামিমের সাথে চলে এসেছে তান্হা। রামিম ছেলেকে কোলে বসিয়ে সোফায় বসে আছে। তান্হা রান্নাঘরে মা, কাকিয়া আর মামের সাথে আড্ডায় মশগুল। আতিকুর রহমান গেছে মেয়ের জন্য বড় মাছ আনতে, সাথে আজাদ হোসেন। তুষি আলতো পায়ে হেঁটে সোফায় বসলো তীব্রর পাশে। তীব্র ঠোঁট ফুলিয়ে বসে আছে। তুষি টপ করে গালে চুমু খেয়ে বলল, কি আব্বাজান, আপনার খবর কি? একবার খালামণি ডাকো শোনা। নূরজাহান তুষিকে পানি দিল খেতে। তীব্র চোখ মুছে একরাশ বিরক্তি ভাব নিয়ে জবাব দেয়, কালামণি না, চুন্নি। তুষি থতমত খেলো। মেয়েকে রাগ দেখিয়ে কটমট করে তাকায় তুষারের দিকে। যে জানে এইসব তুষার ছাড়া কেউ শেখায়নি। ততক্ষণে রামিম আর নূরজাহান উচ্চস্বরে হাসছে। তীব্র সবাইকে হাসতে দেখে সেও খিলখিল করে হেসে ওঠে। হামাগুড়ি দিয়ে তুষির গলা জড়িয়ে ধরে বলে, লাগ হলো না তোতে তুন্নি। তুষি মুখ গোমরা করে অন্যদিকে তাকায়। তুষার ফিক করে হেসে বলল, তীব্র এসব কে শিখায় তোমাকে? পচা কথা বলতে নেই। কিনু তুমি শিখিয়ে দিছ? তুতিকে তুন্নি বলতে বলতো আমার সব মনে আছে। তুষি রেগে উঠে দাঁড়ায়। তাদের কথা শুনে তান্না আর নাজমা আসে ড্রয়িং রুমে। তান্না তুষির মুখে আদর করে বলল, মুখটা পেঁচার মতো করে রেখেছিস কেন? ওই জঙ্গলি ভূত তীব্রকেও ছাড়লো না, যা তা শিখেছে তীব্রকে। আমি এ বাসায় থাকবো না, নিয়ে চল। তান্নার হাত ধরে মুখ ফুলিয়ে বলল তুষি। তখনই তুষার জবাব দেয়, কোথায় যাবি? তাছাড়া তীব্র নিজেও জানে তুই একটা চুন্নি। আম্মু। নূরজাহান মুসকে মুসকি হেসে তুষির কাছে যায়। মাথায় আদর করে তুষারের দিকে চোখ গরম করে বলল, এক চড় মেরে দাঁত ফেলে দিব বেয়াদব। মেয়েটাকে না কাঁদলে তো শান্তি লাগে না। না। তান্না সহ সবাই এদের বাচ্চামো দেখে হাসছে। কে বলবে তারা দুদিন পর বাচ্চার বাবা মা হবে। আমিনা বেগম রান্নাঘর থেকে ফল কেটে এনে তুষির রুমে রাখে। তুষি বিছানায় কপালে ভাঁজ ফেলে বসে আছে। মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললে, খেয়ে ওষুধ খা, ডাক্তার কি বললো? সব ঠিক আছে, ঔষধ দিয়েছে বমি বন্ধ হওয়ার, আর বললো রক্তে হিমোগ্লোবিন কম। আমিনা বেগম চিন্তায় পড়লো খানিকটা। মেয়ের অল্প বয়সে ডেলিভারির সময় সমস্যা হবে না তো। আল্লাহর কাছে প্রার্থনা করে দীর্ঘশ্বাস ফেলল। তুষির কপালে চুমু খেয়ে বলল, আমার সাথে বাসায় যাবি নাকি এখানে থাকবি? তুষি আপেলে কামড় দিয়ে জবাব দেয়, কয়েকদিন পর একেবারে যাব। আব্বু কোথায়, আসে নাই? আসছে, বাজারে গেছে। ও। আমিনা বেগম চলে গেল। তুষার গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। তুষির খাওয়ার মাঝেই ফোন বাজলো তুষারের। অল্প বিরক্ত হলো তুষি। কপাল কুঁচকে উঠে ফোন হাতে নিয়ে দেখলো রিমির কল। রিসিভ করে বলল, কিরে শাকচুন্নি, কি খবর? রিমি চট করে জবাব দেয়, দাঁড়া ভিডিও কল দিই। কথা শেষে কল কেটে দেয় রিমি। মুহূর্তেই ভিডিও কল দিয়ে বলল, অবশেষে হলো। রিমির এমন কথায় থতমত খেলো তুষি। মুখ গম্ভীর করে জবাব দেয়, কি হলো? মরা বোঝেও না, সর তুষার ভাইকে দে। ওয়াশরুমে। তা আপনার হানিমুন কেমন কাটছে? আর বলিস না, সাতার হারিমন আমার। শালাকে পাপ করে যে বিয়ে করছিলাম, অ্যাডমিশনের জ্বালায় একটু ওই ব্যাটার কাছেও ঘেঁষা যায় না। তুষি তার কথার প্যাচ বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে খুলে বল। তোর হলো সোনার কপাল, স্বামী পেলি, আদর পেলি, এখন আবার টুপ করে বাবুও পাচ্ছিস। আর আমার কথা শুনলে তোর কান্না আসবে। ইচ্ছে করছে বাচ্চাদের মতো দু হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদি। ঢং বন্ধ করবি? কাহিনী কি? রিমি হতাশ শ্বাস ফেলল। বড়ই নিরীহ ভান করে বলল, ওই বেটা সারাদিন পড়া পড়া বলে মাথা খায়, সারাক্ষণ বক বক করে। পড়তে বয়সও নইলে বাপের বাড়ি পার্মানেন্ট দিয়ে আসবো। মেডিকেলে চান্স না পেলে ডিভোর্স। তুই বল, এসব শুনতে ইচ্ছে করে? তুষি ওর দুঃখে মনে হলো সেও কষ্ট পেল। ঝটপট বলে দেয়, না একদম না, এমন অত্যাচার মানা যায় না। হ্যাঁ তুষি, তুই লাকি গার্ল। আর আমি একটু গা ঘেঁষতে গেলে তার অ্যালার্জি শুরু হয়ে যায়। কি ভেবে আসলাম 2 মাসে চুটিয়ে ভালোবাসা নেব, আর কি হলো।
রিমি একদমে কথাগুলো বলে খানিকটা থামলো, অতঃপর আবারও বলল, থাক এসব বাদ দে, কুত্তার মতো পড়েও চান্স পেতে হবে। তোর কি খবর, শরীর কেমন এখন? তুষি আপেল খেয়ে শেষ করলো, নরম স্বরে বলে, ভালো না, চলছে আর কি। কি করিস? পড়া শেষ করলাম, শুনলাম তানহা আপু গেছে। কে বললো? জান্নাত বলদ বাসায় একা একা গুমড়োমুখ হয়ে বসে আছে। তুষি আহারে বলে কথা শেষ করলো, তখনই তুষার শাওয়ার শেষ করে টাওয়াল পরে বের হয়। তুষি মুখ বাঁকালো, একটু আগের রাগ তার এখনো আছে। কিভাবে পারলো তীব্রকে এসব শেখাতে? আজ কথা বলবে না এই ভদ্রকের সাথে। তুষির মুখ বাঁকা দেখে তুষার মনে মনে হেসে এগিয়ে যায়, হাতে আরেকটি টাওয়াল নিয়ে বসলো তুষির পায়ের কাছে, মাথা নামিয়ে বলল, মাথা মুছে দে। তুষি কথা বলল না, চুপ করে অন্যদিকে ঘুরে বসলো। তুষার ভ্রুকুচকে ভাবলো কিছু, অতঃপর বাঁকা হেসে ইচ্ছে করে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঠান্ডা ঠোঁট চেপে ধরে তুষির ঘাড়ে। হঠাৎ এমন স্পর্শে কেঁপে ওঠে তুষি। তুষারের ঠান্ডা দেহ কাঁপুনি ধরল, সদ্য গোসল করার ফলে ভেজা চুল দিয়ে পানি পড়ছে, আর সেই পানি একদম তুষির ঘাড় পিঠ স্পর্শ করছে। তুষি বড় করে নিঃশ্বাস নিয়ে অস্পষ্ট স্বরে বলে, দূরে যাও, ভালো লাগছে না। মাথা মুছে দাও সুইটার্ট। হালকা ঢোক গেলে তুষি, এই ছেলে এত কাছে আসে কেন সে জানে না, তার অস্বস্তি হয়, বুকের ভেতর ঠিপ ঠিপ করে। তুষির সামনে ঘুরতেই তুষার হাত আলগা করলো। তুষির চোখের দিকে তাকাই গভীরভাবে। তুষি বুঝলো এই ব্যাটা চুল না মুছে দিলে যাবে না, তাই তুষারের হাত থেকে টাওয়াল দিয়ে মুছে দেয়। টপটপ করে পানি পড়ছে বিছানায়, শেষে মুখ মুছে দিয়ে বলল, হয়েছে, যাও, অসহ্য। আগে বল রাগ করিসনি। যাও। কি আবার মুখে বোঝা তুই রেগে নেই? তুষারের বেফাস কথায় বিরক্ত হলো তুষি, বুকের পাটায় বৃথা ধাক্কা দিয়ে বলল, বিরক্ত করো না, একা থাকতে দাও। না, চুমু না খেলে যাব না। শেষে উপায় না পেয়ে ফুস করে নিঃশ্বাস ফেল, একটু ঝুঁকে টুপ করে চুমু খায় তুষারের গালে। তুষি সরে আসতে নিলেই তুষারও তার গালে চুমু খেলো। ঠিক তখনই দরজার কাছ থেকে তীব্র বলে ওঠে, আমি কিছু দেখিনি, তীব্র গুড বয়, এসব দেখে না। তুষি আর তুষার ভড়কে গেল, দুজনে থতমত খেয়ে তড়িৎ গতিতে দূরে সরে যায়। তুষির বুক কাঁপছে, এই ছেলে সবাইকে বলে দেবে না তো? তুষার চোখ গরম করে তাকিয়ে দেখে তীব্র দু হাতে মুখ ঢেকে খিক করে হাসছে, তার ছোট ছোট হাত দুটি দিয়ে পুরোপুরি মুখ ঢাকেনি। তীব্রর থেকে চোখ সরিয়ে তুষিকে পরখ করে দেখলো। তুষি চোখ খিচে বন্ধ রেখেছে। হতাশ হলো তুষার, চোখ মুখে একরাশ দুঃখ নিয়ে তীব্রর কাছে এগিয়ে যায়, মুখ থেকে হাত সরিয়ে দুঃখী হয়ে বলল, সবসময় আমাদের প্রাইভেট সময়ই কেন তোদের আসতে হবে? শান্তিতে কি একটু আদরও করতে দিবি না? দূর শালা, দোয়া করি বড় হয়ে তোর বউ ঝগড়টে হোক, আদর করতে গেলেই খুন্তি নিয়ে দৌড়ানি দিক। তীব্র কিছুক্ষণ গোল গোল চোখ করে তুষারের দিকে তাকিয়ে ভাবল, এরপর বিজ্ঞদের মতো করে জবাব দেয়, বউ, তীব্রর বউ, টোটাল বেড বয়, আমি গুড বয়, আমার বউ গুড বয়, অনেক আদর করবে। তুষার হতাশ হয়, এই বিচ্ছুদি কি খুব শিয়ানা? তুষি কপাল চাপড়ে কাঁথা মুড়ি দিয়ে নকল ঘুমের ভান করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে মনে মনে 100 গালি দেয় তুষারকে। এই ব্যাটা মান সম্মানে চিঠি ফোটাও রাখলো না। কপাল, সব কপাল। পড়লো তো পড়লো, সে অসভ্য তার কপালে পড়লো। তীব্রকে খাওয়ানোর সময় এক প্রকার যুদ্ধ করতে হয় তান্নার, সারা রুম জুড়ে দৌড়াদৌড়ি করে অস্থির করে তোলে। আজও তার ব্যতিক্রম নয়, রাতে 1 লকমা খিচুড়ি মুখে নিয়েই 20 মিনিট যাবৎ দৌড়াচ্ছে। এই নানুর আঁচল টেনে ধরছে, নয়তো তুষারের কোলে ধপ করে বসে পড়ছে। শেষে তান্না দুম করে পিঠে কিল বসাতেই গগন কাঁপুনি চিৎকার দিয়ে কেঁদে উঠল তীব্র। সুদ তুলে কেঁদে রামিমের কোলে বসে পড়ে, গলা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে অভিযোগ করলো, তা না মালে, আব্বু বাতাও, খাবো না আব্বু। ছেলেকে অকারণে মারার ফলে রামিম রেগে যায়। পাশে তুষার বসা ছিল, তার কাছে দিয়ে ঝাঁঝালো গলায় বলল, সব সময় তীব্র গায়ে হাত না তুললে তোমার পেটের ভাত হজম হয় না। এখন তোমার পিঠে কয়টা দেই? তান্না খেকিয়ে ওঠে, তুমি চুপ করো, কয়বার রাখো ছেলেকে? হ্যাঁ, ওর বয়সে কোনো ছেলে এখনো ভাত মুখে দিয়ে বসে থাকে বলো? অসভ্য, আজ ওকে মেরেই ফেলবে একদম। বেশি হচ্ছে তা না, আর একবার গায়ে হাত দিয়ে দেখাও, ওই হাত ভেঙে দিব বলে দিলাম। কি করবে, আসো ভেঙে দেখাও। তাদের তর্কাতর্কির মাঝেই আমেনা আর নূরজাহান আসলো। তান্নার গালে আস্তে করে থাপ্পড় মেরে বলল,
সব শিখিয়েছি আমি। দিন দিন অসভ্য হচ্ছ। আমাকে এখনো দেখেছো তোমার বাবার সাথে উঁচু গলায় কথা বলতে? তারা মুহূর্তেই কেঁদে ওঠে, গালে হাত দিয়ে ঝটকা মেরে হনহন করে রুমে চলে যায়। চিল্লিয়ে চিল্লিয়ে বলল, সবাই এক হয়েছে, যা ইচ্ছে তাই করো, আমার কোনো কথারই কোনো দাম নেই। ওই শয়তানটার জন্য কথা শুনতে হলো, রাতে ঘুমোতে আসিস, মেরে ফেলবো একদম। তুষার ঠোঁট টিপে হাসলো। আমেনা বেগম তান্নার কথা জবাবে বলল, তোর খাওয়াতে হবে না, খবরদার আমার চোখের সামনে আসবি না। খবরদার আমার চোখের সামনে আসবি না। তীব্র নানুর কথা ব্যঙ্গ করে বলে ইঁদুরের দাঁতের মতো দাঁত কেলে হাসলো। তার কথায় সবাই হেসে ওঠে। আমিনা বেগম তীব্রকে আদর করে কোলে নেয়। রামিমা তুষারকে খাওয়ার জন্য পাঠিয়ে তুষি ডুবে যায়। তীব্রকে বিছানায় বসিয়ে অল্প খিচুড়ি খাওয়ার চেষ্টা করলো। এবার একটু খেলো তীব্র। তুষি ঘুমাচ্ছে সেই সন্ধ্যার পর থেকে। আমিনা বেগম নানা রকম গল্প করে করে এদিক ওদিক ঘুরে খাওয়াচ্ছে। ড্রয়িং রুম থেকে তান্না দেখে মনে মনে বিড়বিড় করলো, এবার দেখো কেমন লাগে। একদিনেই ক্লান্ত হচ্ছ, আর আমি 2 বছর ধরে জ্বালা সহ্য করছি। 1 সেকেন্ডও স্বস্তিতে বসতে দেয় না আমায়, সারাক্ষণ দৌড়ের উপর রাখে। একেবারে বাপের মতো হাড়ে হাড়ে বজ্জাত হয়েছে। আমিনা বেগম শেষে তুষি রুমে গিয়ে বসে পড়লো। সে অনুভব করলো এমন চঞ্চল নাতি তার মেয়েকে খুব প্যারায় রাখে। তীব্র তুষির পারফিউম সারা গায়ে ইচ্ছে মতো দিচ্ছে। তা দেখে আমিনা বেগম বলল, তীব্র নানু ভাই এদিকে আসো। তীব্র কানে কথা গেলে তো আসবে। আমিনা বেগম আবারও ডাকলো, তোমার আম্মুর পেটে যখন তুমি ছিলে তখন তুষির পেটে বাবু আছে, এদিকে আসো, দেখে যাও। নানুর কথায় তীব্রর হাত থেমে যায়। তার ছোট মস্তিষ্ক ভাবছে বাবু কোথায়। চোখ মুখে একরাশ বিষণ্ণ নিয়ে হেরে দুলে আসলো বিছানায়। তুষির দিকে তাকিয়ে বলল, বাবু কোথায়? আসতে বলো, আমি তাল সাথে খেলবো। আমিনা বেগম উচ্চস্বরে হাসলো। তুষির পেটের দিকে ইশারা করে বলল, এইখানে বাবু ঘুমিয়ে আছে। তীব্র কি বুঝলো কে জানে। হুড়মুড় করে উঠে তুষির পেটে মুখ নিয়ে কয়েকবার ভূ ভূ শব্দ করলো। ঘুমের মধ্যে তুষি চমকে ধরফর করে উঠে বসে। তীব্র কপালে ভাঁজ ফেলে বলে, বাবুকে আসতে বলো, বাবুকে আসতে বলো, আমার সাথে খেলতে বলো। বের করলো বাবুকে, পেতে কি করলে? তুষি তীব্রকে ভয় দেখানোর জন্য চোখ গরম করে তাকাই। আমিনা বেগম হেসে বলল, বাবু ছোট্ট, তাই পেটে লুকিয়ে আছে। তুমিও ছোটবেলায় তানহার পেটে লুকিয়েছিলে। বেল হবে কখন? আগে খাও তারপর না। তুষি তীব্রর গাল চেপে ধরে বলে, চুপচাপ খা, নয়তো আছাড় মারবো, পেটে ব্যথা পাই না। তীব্র রেগে যায়। উঠে দাঁড়িয়ে তুষির সমান সমান হয়ে টুস করে তার মাথা দিয়ে ঢিপ মারল তুষির মাথায়। তুষি উহু করে ওঠে, মাথায় মালিশ করে বলল, ইস রে, পাকা হয়ে গেছিস। এত দুষ্টু কেন হয়? হ্যাঁ, তুমি আবার মারবো, পিঠে চাল তুলে ফেলবো। তুষি কিছু বলার জন্য মুখ খুলতেই নাজমার ফোন বেজে ওঠে। তুষারের রুমে ছিল তার ফোন। আমিনা বেগম উঠে ফোন নিয়ে যায় যে নাজমার কাছে। নাজমা চেয়ারে বসে কথা বলছে সবার সাথে। আহিরের কল দেখে দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে অস্থির কণ্ঠে আহির বলল, জান্নাত বাথরুম থেকে পড়ে গিয়েছে মা, যন্ত্রণায় ছটপট করছে। ভাগ্য ভালো, শুধু কোমরে ব্যথা পেয়েছে। হসপিটালের করিডোরে সবাই থমথমে মুখে বসে আছে। নাজমাকে খবর দেওয়ার পরই আহির তার মা জাহিদ ডাক্তারকে কল দেয়। জান্নাতকে হসপিটালে আনা মাত্রই ডাক্তার জানায় অবস্থা বেগতিক, অতি দ্রুতই সিজার করতে হবে, নয়তো বাচ্চা বাঁচানো সম্ভব হবে না। আহির দিশেহারা হয়ে থম মেরে চেয়ারে বসে পড়ে। এদিকে জান্নাত ব্যথায় কাতরাচ্ছে। তার চিৎকারে আহিরের মন কাঁপে। অতি শীঘ্রই আহির ডাক্তারকে বলল, যা ইচ্ছে করুন, দ্রুত জান্নাতের ব্যথা সরিয়ে দিন। আচ্ছা, সিজারের জন্য নিয়ে যাচ্ছি, আপনি সাইন করে দিন। সাইন করার সময় তার হাত থরথর করে কাঁপছিল। গলার কাছে কান্না চেপে সাইন করে দেয়। জান্নাতের হাত ধরে বলে, কিছু হবে না। সিজারের 10 মিনিটের মাথায় নাজমা সহ আমিনা আর তান্না রামিম আসে। রাত হয়ে যাওয়ায় তুষার আসতে পারেনি। সিজার শেষে 30 মিনিট পর বিরস মুখে বের হলো ডক্টর। আহিরের সামনে এসে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার ছেলে বাবু হয়েছে। পিছলে পড়ে যাওয়ায় অল্প পেটে ব্যথা পেয়েছিল, যার ফলে বাবুর কোনো রেসপন্স করছে না, তবে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আপনারা কে কে দেখবেন? ডক্টরের কথায় সবার মুখ পানছেটা হয়ে যায়। আহির ধপ করে চেয়ারে বসে চিৎকার দিয়ে ওঠে। রামিম তার সামনে যায়, জড়িয়ে ধরে বলে, এভাবে কাঁদলে চলবে? বেঁচে আছে, ডক্টর তো বললই।
চলো দেখে আসি। দুজন করে দেখে আসুন। 10 মিনিট পরই আইসিইউতে রাখা হবে। সবাই নামাজ পড়ে আল্লাহকে ডাকুন। রামের ধরে প্রথমে নিয়ে যায় আহিরকে। বাবু ছোট মুখখানা নীল হয়ে আছে, চোখ বুজে পড়ে আছে বেডে। নবজাত শিশুকে দেখে আহিরের পা থমকে যায়, হাত পা থরথর করে কাঁপতেই রামিম জড়িয়ে ধরে আশ্বাস দেয়, বাবুকে আদর কর, এমন করিস না আহির, চোখে দেখ তোর সন্তান। না, আমি সহ্য করতে পারছি না। কেন হলো এমন? দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রামিমকে। যার জন্য এত নির্ঘুম, এত অপেক্ষা, সেই ফুলের মতো পবিত্র শিশুর একই অবস্থা। রামিম ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে নিয়ে যায় বাবুর কাছে। আহিরের হাত টেনে ছুঁয়ে দেয় বাবুর মাথা। আহির ঢোক গেলে তার ভয় হচ্ছে, যদি তার ছোঁয়ায় কিছু হয়ে যায়। খানিক বাদে নাক মুখ মুছে করে তুলে নেয়। ছেলের সারা মুখে অসংখ্য আদর দিয়ে বলে, আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর কষ্ট দেব না তোমায়। রামিম চোখ বন্ধ করে আহিরের পিঠে চাপড় মারে। প্রায় 5 মিনিট পর ছেলেকে মন ভরে দেখে বেরিয়ে আসে। একে একে সবাই দেখতে যায়। নিথর দেহে পড়ে থাকা শিশুকে দেখে নাজমা ডুকরে ওঠে। আমিনা তাকে ধরে কেঁদে যায় অঝরে। শেষে নার্স এসে তাদের বের করে দিল। কিছুটা ধমকে সুরে বলল, হাসপাতালে এইভাবে কান্না করছেন কেন? আল্লাহর কাছে প্রার্থনা করুন। নার্স বাবুকে নিয়ে চলে যায় আইসিইউতে। আহির বিরস মুখে বসে থাকার সময়ই মনে পড়ে যায় জান্নাতের কথা। ততক্ষণে সেখানে নাজমা চলে গেছে। আহিরও এক পা এক পা করে এগিয়ে যায় কেবিনে। বিষণ্ণ মুখে তাকায় অর্ধাঙ্গিনীর দিকে। জান্নাত ব্যথায় শুকিয়ে গেছে, অল্প চোখে চেয়ে সবাইকে দেখছে। আহিরকে দেখা মাত্রই হাসলো। ভেজা চোখে হাসি দেখে আহিরের মনে হলো এর থেকে শ্রেষ্ঠ সুখ আর নেই। জান্নাতের পাশে বসতেই জান্নাত বলল, ছেলে হয়েছে নাকি মেয়ে? আহির পেছন ঘুরে মুখ লুকায়, ভাঙা কণ্ঠে উত্তর দেয়, ছেলে। জান্নাত হাসে। সে তো মনে মনে ছেলে সন্তান চেয়ে এসেছে। চোখ বন্ধ করে শুকরিয়া আদায় করলো। নাজমা বাইরে গিয়ে কেঁদে ওঠে। তানহা জান্নাতের মাথায় হাত দিয়ে বলল, এখন কেমন লাগছে? আমার ছেলে কোথায়? কোলে দাও আমায়। দিবে একটু পর, তুই ঘুমা। না, ডাক্তারকে বলো না একটু দেখতে। প্রিয়তমার আবদারে আহির ফুপিয়ে ওঠে। বেডে মাথা ঢুকে কেঁদে ওঠে শব্দ করে। জান্নাত চমকে যায়। কাঁচা খতনেই উঠে ছোড়াছুড়ি করে বলল, কাঁদছো কেন? আমার বাচ্চা কোথায় আবির? জবাব দাও। জবাব দেয় না কেউ। জান্নাত দুকড়ে ওঠে, আবারও বলল, যে নেই তাই তো? কেন এমন হলো? আমার কোন পাপের শাস্তিতে বাবুকে নিয়ে গেল? আহিসহ সবাই অবাক চোখে যায়। আমিনা বেগম না করে জান্নাতের মাথা জড়িয়ে ধরে বলল, বাবু ঠিক আছে, আইসিইউতে রেখেছে, তুই ঘুমা। ওহির কাঁদছে তোর অবস্থা দেখে। বাবু আলহামদুলিল্লাহ সুস্থ। জান্নাত জেদ করলো, তবে আমাকে নিয়ে চলো। সত্যি নাকি মিথ্যা নিজের চোখে দেখব। আহির চোখ মুছল। জান্নাতের গালে হাত রেখে বলল, ছোট তালুকদারের কিছু হবে না? একটু আগেই আমি কোলে নিয়ে আদর করেছি, ভালো হয়ে যাবে। তুমি রেস্ট নাও। সত্যি বলছো নাকি সান্ত্বনা? সত্যি। রামিম ততক্ষণে ডাক্তার ডেকে এনেছে। জান্নাতের হাইপার হয়ে যাওয়া শরীরের জন্য খুবই রিস্ক। ডাক্তার এসে ঘুমের ইঞ্জেকশন পুশ করে বলল, আপনার বাবুকে 3-4 দিন পরেই নিয়ে যেতে পারবেন। এবার নিশ্চিন্তে ঘুমান। তুষি সকাল সকাল রওনা দিয়ে হাসপাতালে আসলো। জাহিদ ডাক্তার রাত জেগে ছেলেকে সামলাচ্ছে। রিমি কাল আসবে। বাবুর জন্য আহিরের নাওয়া খাওয়া বন্ধ। সারাক্ষণ মসজিদে পড়ে থাকতো। আর জান্নাতের পাশে নাজমা মেয়ে জামাইয়ের মুখের দিকে তাকাতে পারত না। কেমন ছেলেটা অসহায় হয়ে থাকে। জাহিদ ডাক্তারও ছেলেকে বোঝায়, আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়, জোর করে অল্প খাওয়াতো। জান্নাতকেও সামলাতে সবার বেগ পোয়াতে হচ্ছে। জ্ঞান ফিরতে বারবার বাবুকে চাইতো। শেষে ডাক্তার নিরুপায় হয়ে ঘুম পাড়িয়ে রাখে। রামিম, জাহিদা, আমিনা আর নাজমা 4 জনে একটানা হাসপাতালে থেকে যায়। প্রতিদিন তান্না খাবার নিয়ে আসে সবার জন্য। নূরজাহান নিজে রান্না করে দিত। কখনো বা তুষার এসে দেখে যেত সবাইকে। এভাবে সকাল বিকেল হাসপাতালে যাওয়া আসা করে 4 দিনের দিন বাবু কিছুটা স্বাভাবিক হলো। খিদে লাগায় চিৎকার করে কেঁদেছে। আজ সকালে জান্নাতকে ছুটি দেওয়া হবে। নার্স বাবুকে আহিরের কোলে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, বাবু আগের থেকে অনেক বেশি রেসপন্স করছে। বাবুকে চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে। ছোট্ট ছোট্ট হাত পা অবরত নাড়িয়ে কান্না করছে। আহির এই 4 দিন পর ছেলের কান্নায় হাসলো। আজ মন কেমন হালকা লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ছেলের মুখে চুমু খায়। কোলে দুলিয়ে বলল, বাবা কাঁদছো কেন? আম্মু যাবে?
নাজমা আর জাহিদা চোখের পানি আঁচলের কোণায় মুছল। আর ছেলেটাকে প্রাণবন্ত লাগছে। এই কয়দিনে কেমন শুকিয়ে গেছে। আমিনা এগিয়ে এসে আহিরের চুল এলোমেলো করে দিয়ে বলল, তানহা জান্নাতকে নিতে গেছে, গাড়িতে উঠিয়ে খাওয়ানো যাবে। তানহা রামিম ধরে ধরে গাড়িতে উঠালো জান্নাতকে। সবাই এক এক করে উঠে বসে। আহি তার পাশে বসে বাবুকে কোলে তুলে দিল। নাও বাবুকে খাওয়াও, আমি হেল্প করব। জান্নাত করে নেয় বাবুকে। গায়ে ওনা ঠিকঠাক করে জড়িয়ে বাবুকে খাইয়ে বলল, লাগবে না, পারবো। এখন খুশি লাগছে? লাগবে না। জানেন আমার মনের অবস্থা কি হয়েছিল যদি আসলেই কিছু একটা হয়ে যেত। আহির হঠাৎ মুখ চেপে ধরে জান্নাতের। তার মাথা বুকে নিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে বলল, এসব বাজে কথা আর একবার বললে খবর আছে। চুপচাপ বাবুকে আদর করো। জান্নাত আহিরের বুকে মাথা রেখেই কেঁদে ওঠে। নাক টেনে চুপটি করে রয়। আহির কিছুক্ষণ পর ফিসফিস করে ঠোঁট কামড়ে বলল, সাথে বাবুর আব্বুকেও আদর করো। জান্নাত লজ্জায় খামচে ধরে আহিরের গলা। ফিক করে হেসে বুকে চুমু খেতেই বাবু হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে। মুহূর্তেই ভরকে যায় জান্নাত। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় রিমি। খুশিতে গদগদ হয়ে চোখ বুলায় চারপাশে। বাবু কোথায়? রামিম তার মাথায় চাটি দিয়ে বলল, এত অস্থির কেন? আছে নিচে, অপেক্ষা কর। খালামণি তো বোঝেনি কত এক্সাইটেড আমি। জবাব দিয়ে দাঁত কেলিয়ে হেসে দাঁড়াতে জান্নাত আস্তে আস্তে হেঁটে রুমে আসে। রিমি তৎক্ষণাৎ খপ করে কোলে নেয় বাবুকে। চোখে মুখে হাসির ছটা নিয়ে বলে, বাবুর নাম রেখেছ? জান্নাত গা থেকে ওড়না বিছানায় রেখে বলল, রাখা হয়নি, তোর দুলাভাইকে বলি। আহি তীব্রকে কোলে নিয়ে রুমে আসলো। ততক্ষণে বাসার সবাই জান্নাতকে ঘিরে বসে আছে। বিকেলে তুষিও চলে আসবে তুষারের সাথে। জাহিদা আক্তার জান্নাতকে ওয়াশরুমে নিয়ে যায়। তীব্র আর চোখে রিমিকে দেখলো বাবুকে নিয়ে আহ্লাদ করছে। মুহূর্তেই গাল ফুলায় সে। আহির তাকে বুকের ওপর উঠিয়ে শুয়ে পড়ল বিছানায়। কিছুক্ষণ গাল ফুলিয়ে তীব্র হঠাৎ ধূপধাপ কিল বসে আহিরের বুকে। আহির ভরকে যায়। তার ভরকে যাওয়ার মাঝেই আহিরের মুখের নিকটে ঝুঁকে নাকে জোরসোরে কামড় বসায়। আহির ধর পড়িয়ে ওঠে। তীব্রকে আর ঝোঁকটাই বিছানায় ফেলে বলল, এসব কি করলি তুই? দিন দিন অসভ্য হচ্ছিস। তীব্র বিছানায় গড়াগড়ি খেয়ে জবাব দেয়, তুই অতব্য বেতব। আহির হা হয়ে যায় তার পাকনা কথাই। রিমি আওয়াজ পেয়ে বারান্দা থেকে এসে দেখলো দুজনের কাণ্ড। তীব্রর গাল টিপে দিয়ে বলল, কি হয়েছে তীব্র বাবার? তীব্র এতক্ষণের রাগ সুদে আসলে ফেরত দিল। রিমির হাতে জোরে চিমটি কেটে বলল, একদম চুপ। তুই পছা, কথা বলবি না তীব্রর তাতে। ওই বাবুকেই আদর কর। আমার ফুলিলে হাত দিলে ঘাও মাপব। রিমি চমকে যায়। মুহূর্তে মনে পড়ে বাবুকে এই কয়েকদিনে সবাই আদর করেছে। এটা তার মোটেই ভালো লাগছে না। রিমি বাবুকে আহিরের কোলে দিয়ে টপ করে তীব্রকে করে নেয়। গালে ইচ্ছে মতো চুমু খেতেই হাত পা ছোটাছুটি করে রিমির চুল টেনে ধরে। রিমি ব্যথা পেলেও ছাড়ল না। সে জানে একটু পর শান্ত হবে। শেষে তীব্র কিলঘুষি মেরে রিমির গালে থাপ্পড় মারল। চুল টেনে বলল, আলো আদর করবি? মেলা ফেপব। তুই তীব্রকে আদর করবি, ঠিক আছে? রিমি ব্যথায় কুকিয়ে উঠেও কেঁদে কেঁদে বলল, ঠিক আছে, তুই যা দুষ্টু হয়েছিস কেউ আর সামলাতে পারবে না। না জানি বড় হয়ে কতগুলো মেয়ের ঘাড় মটকে দিস। আহির এতক্ষণ এদের কাণ্ড দেখে হাসলো। রিমি তান্নার কাছে তীব্রকে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে মনে মনে বলল, আল্লাহ, আগে ছিল একটা, এখন আরেকটা জুটলো। যাও, আমার মাথার চুল বাকি ছিল, এবার সব শেষ হয়ে যাবে সব। বিকেলে তুষি আর তুষার আসলো বাসায়। আসার পর থেকেই আলাপের শেষ নেই। রিমি অনেকক্ষণ আলাপ করে জান্নাতকে বলল, বাবুর একটা নাম রেখেছি, বলবো? তুষি বলল, বল। এভাবে বাবু বাবু ডাকতে ভালো লাগছে না। আরহাম তালুকদার জোহান। জান্নাত বাবুর মাথায় চুম্বন করে বলল, বেশ, তাই রাখলাম। কথা শেষে আহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই আহির চোখ টিপল। লজ্জায় জান্নাত চোখ গরম করে তাকিয়েই হেসে ওঠে। তুষি আর রিমি ততক্ষণে বাবুর নাম সবাইকে বলে বেড়াচ্ছে। আতিকুর রহমান উচ্চস্বরে হেসে উঠে বলল, মাশাল্লাহ, আমার নানু ভাইয়ের মতোই সুন্দর নাম। হ্যাঁ, এটাই রাজপুত্র। তুষি বাবার গলা জড়িয়ে ধরে চলল রান্নাঘরে। সেখানে নাজমা, আমিনা, জাহিদা আর নূরজাহানের সাথে গল্প করায় মশগুল হয়। তান্না তীব্রকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমাচ্ছে। রামিম আর তুষার গেল বাবুর জন্য কাপড় কিনতে। রাতে সবাই খেয়ে দিয়ে রুমে যায়। রামিম তান্নার পাশে শুয়ে বলল, আজকাল সারাক্ষণ তীব্রকে নিয়েই কাটাও।
তার বাবাকে চোখে পড়ে না। তান্না ঠোঁট টিপে হেসে জড়িয়ে ধরে রামিমের বুকে মিশে যায়। নাক টেনে গন্ধ শুকে বলল, আপনি আছেন বলেই তো তীব্রকে পাওয়া। এই ব্যাটাকে কেমনে ভুলি বলুন তো? রামিম নিজের মাঝে মিশিয়ে নিয়ে জবাব দেয়, তাহলে আদর করে এই কয়েকদিনে ক্লান্তি দূর করে দাও। আদর করলে ক্লান্তি দূর হবে? হুম। রামিমের ছোট উত্তর পেয়ে তান্না বুকের নাক ঘষে, গায়ে শার্ট করে ফ্লোরে ফেলে দেয়। উদাম গায়ে স্বামীর দিকে তাকায়। মুখে কামুকতা গিয়ে চুম্বন করলো রামিমের উত্তপ্ত ঠোঁটে। দুজোড়া ওষ্ঠ বেসামাল হয়ে মিশে যেয়ে গেল নিমেষে। জান্নাত বাবুকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমালো। আহির জেগে আছে, ফোনে অফিসের ফাইল ডাউনলোড করছে। জান্নাতের বিরস মুখের দিকে হঠাৎ চোখ পড়তেই বুকটা মোচড় দিয়ে ওঠে। ফুস করে নিঃশ্বাস ফেলে শুয়ে পড়লো জান্নাতকে পেছন থেকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় অল্প নড়ে চড়ে উঠল জান্নাত। কিছু বলার আগ্রহী হতেই আহির ঘাড়ে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, একটু ঘুমাতে দাও, জাস্ট পেছন থেকেই ধরবো, কিছু করব না, প্লিজ আজ বাধা দিও না। এই 4টা দিন আমার কাছে কিভাবে গেছে একমাত্র আহিরের ভেতরটাই জানে। জান্নাতের মায়া হলো। আহারে, সেটা 4 দিনে শুকিয়ে গেছে। সামনে ঘুরে আহিরের মাথা আগলে নিল তার বুকে। আহিরের মাথায় হাত বুলিয়ে চুম্বন করতেই আহির হাসলো। সেও জান্নাতের বুকে নাক ঘষে চোখ বন্ধ করলো তৎক্ষণাৎ। রিমি পড়া শেষ করলো রাত 12টায়। রাজনের জন্য একটু চিন্তা হলো। এভাবে হুট করে চলে আসায় ছেলেটা আসতে পারেনি। সব কিছু গুছিয়ে তারপর আসবে। রিমিকে বাসায় পৌঁছে দিয়ে ট্রেনে উঠে সে। রিমি বিছানা থেকে ফোন হাতে নিয়ে কল করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাজন ঘুমু ঘুমু কণ্ঠের উত্তর নিয়ে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। কি করিস? পড়া শেষ করলাম। খেয়েছেন? তুই জান্নাতের কি খবর? বাবু সুস্থ আছে? হ্যাঁ, দুজনই ভালো, আলহামদুলিল্লাহ। ঠিকঠাক রাখিস। বাবুর নাম রেখেছিস? কে, তুই? আরহাম তালুকদার জোশান। রাজন মুচকি হাসলো। দুষ্টু হেসে ভাবলো, ভালো। এখন একটা চুমু দে। রিমি ভরকে যায়। ফোনে চুমু দিবে সে? থতমত খেয়ে বলল, ফোনে চুমু দেওয়া যায়? হ্যাঁ, যাই তো। আচ্ছা, আমি দিচ্ছি, তুই ফিল কর। রিমি কেসে ওঠে। রাজন বলল, চোখ বন্ধ কর। ফার্স্ট কিস। হ্যাঁ। মা, তোর রক্ত জবা ঠোঁটে, ওই তিল থাকা ঠোঁটে। রিমি রাজনের কথায় হালকা ঢোক গিলে অস্পষ্ট স্বরে বলে, ঘুমাও, ডাকছি। এই, আগে চুমু দে আমার মতো। রিমি বড়ই নিরীহ গলায় জবাব দেয়, পাই না রাজন ভাই। ধমকে ওঠে রাজন। আর একবার ভাই বলবি, ওই জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। রিমি মুহূর্তেই খিলখিল করে হেসে উঠে বলল, মাথা পাগল রাজন। তুষার খেয়ে মাথার পেছনে দুহাত ভাঁজ করে শুয়ে আছে। তুষি আর চোখে পরখ করছে স্বামীর ভাবসাব। তুষি গুটি পায়ে তুষারের ওপর উঠে বসলো। একটু ঝুঁকে গলায় মুখ বুজে সেও চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তুষার এহনো কাণ্ডে ভেবাচেকা খেয়ে যায়। এভাবে স্পর্শ করলে কোনো পুরুষ ঠিক থাকতে পারবে? তুষি চুলের মুঠি ধরে টান মেরে বলল, এই মহিলা কি কাহিনী করতে যাচ্ছিস? ভালো হবে না বলে দিলাম। তুষি আরও ঘনিষ্ঠ হলো। গলায় কামড় দিয়ে বলল, এমন করছো কেন? শুয়ে থাকতে দাও। তুই কিন্তু লিমিট ক্রস করছিস। আমি বেসামাল হলে সামলাতে পারবি না। যা ঘুমা, বিরক্ত করিস না। ভদ্র আছি 9 মাস, ভদ্রদের মতোই থাকতে দে। তুষি দুষ্টু হাসলো তুষারের কথায়। আজ অন্যভাবে টাইট দেওয়ার ইচ্ছে ছিল তুষির, একদম চমকে দেওয়া যাকে বলে। তুষি উঠে পাশের বালিশে মাথা রাখে। দু হাতে তুষারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। তুষার ফিক করে হেসে তুষির মাথায় চুম্বন করে বলল, কন্ট্রোল বেবি, কন্ট্রোল। একদম এত কাছে আসা যাবে না, যতই তুষুচুন্নি গা ঘেঁষে থাকুক। জান্নাতের বাবুকে কোলে নিয়ে বসে আছে তুষি। রিমিও সেখানে তীব্রকে নিয়ে খেলছে। তানহা চলে যাবে বাসায়। রামিম আহির অফিসে গেল মাত্রই। তখন তুষার এসে বলল, বিকেলে বাসায় যাব। তীব্র তড়িৎগতিতে তুষারের কোলে বসলো। তুষি জবাব দেয়, যাও, কালকে এসো। তুইও যাবি? তুষারের কথায় গাল ফুলায় তুষি। এই তো কয়েকদিন আগেই না আসলো। মুখ মুচড়ে রিমির কোলে দেয় বাবুকে, বলল, যা, জোহানকে কোলে নিয়ে হাঁটাহাঁটি কর। রিমি মাথা এলিয়ে চলে গেল। তুষি তার সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, ঢং করো আমার সাথে, যাব না। যাবি না মানে তুইও যাবি, তোর ঘাড়ও যাবে। তুষি ফুঁসে ওঠে, কটমট করে তাকিয়ে বাইরে চলে যায়। আমিনা বেগমকে ডেকে বলল,
মা আমি আজ তুষারের সাথে যাব না। আমিনা বেগম কাঁথা সেলাই করছিল জোহানের জন্য। তিনি সেখান থেকে উত্তর দেয়, তুষার যা বলে তাই শোন, বেশি কথা বলিস না। রেগে ফুসফুস করে তুষি। রিমি খিলখিল করে হাসছে। তুষিকে দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে দেবে। তান্হা রুম থেকে বেরিয়ে বলল, আমার সাথে যাবি? চল কয়েকদিনের থেকে আসি। না, কোথাও যাব না। হ্যাঁ। তাদের কথার মাঝে কলিং বেলের শব্দ শোনা যায়। নাজমা বেগম উঠে দরজা খুলে দেখল রাজন দাঁড়িয়ে। মেয়ের জামাইকে দেখে মুচকি হাসলো। ভেতরে এনে বলল, তুমি আসবে রিমি তো বললে না? রাজনকে দেখে রিমি হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। এই লোকটা তাকে জানায়নি, এভাবে চট করে এসে পড়ল। রাজন অল্প হেসে বলল, কাউকে জানাইনি, মা আসবে আজ। ডালিয়াও আসবে, তাহলে তো খুব ভালো। রাজন মাথা ঝুঁকে রিমির রুমে প্রবেশ করলো। ব্যাগ ধপ করে ফেলে গায়ের কাপড় খুলে ওয়াশরুমে চলল ঝটপট। তখনই রিমি আসে। ওয়াশরুমে পানির শব্দ পেয়ে দরজা নক করে বলল, এই মিয়া, আপনি বলে আসলেন না কেন? ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে রিমি আবারও ডাকলো, এই রাজন গরু, কি বলছি শোনেন না? হঠাৎই দরজা খুলে উকি দেয় রাজন। বউকে কপাল কুঁচকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁট কামড়ে বলল, সারের মতো চেঁচাচ্ছ কেন? রাজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। উদাম গায়ে পানির বিন্দু বিন্দু ফোঁটা টপ টপ করে পড়ছে। বেহায়া চোখ, দীর্ঘ চওড়া বুকের দিকে নজর যাচ্ছে শুধু। রিমির লক্ষণ নিমেষেই বুঝল রাজন। রিমি সেদিকে চোখ দিয়েই বলল, আমাকে জানিয়েছেন আজ আসবেন, কেন এলেন? রাজন ঘাড়ে আলতো চুলকে বলল, বউর সাথে শাওয়ার নিতে। কথা শেষে রিমিকে হাঁচকা টানে বাথরুমে নিয়ে আসে। দরজা লক করে দাঁড় করায় শাওয়ারের নিচে। মুহূর্তে রিমি থরথর করে কাঁপে। ঠান্ডা পানিতে আর রাজনের স্পর্শে তার দেহ শিরশির করছে। হালকা ঢোক গিলে বলল, আমাকে যেতে দিন। রাজন বাম হাতে রিমির মেদবিহীন কোমর চেপে ধরে গালে গাল ঘষে বলল, দিব না, কাছে আসার তোমারই বেশি তাড়া। এখন লজ্জা পাচ্ছ কেন? পানিতে রিমির সারা শরীর ভিজে একাকার। শরীরের সব ভাঁজ স্পষ্ট ফুটে উঠেছে। রাজনের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে তার ভীষণ লজ্জা করছে। রাজন রিমির লাল রঙা মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। তবুও বেহায় চোখ বারবার চলে যাচ্ছে রিমির শরীরের দিকে। বক্ষজে চোখ যেতেই রাজন অস্থির হয়ে যায়। অনবরত বুক ওঠানামা করছে রিমির। শুকনো ঢোক গিলে এগিয়ে যায় রিমির ঠোঁটের দিকে। পানির ঝাপটায় তিরতির করে কাঁপছে ওষ্ঠ। রাজন দিক হারায়। গা গরম হয়ে যাচ্ছে নিমেষেই। মুহূর্তেই দুই দেহ পানিতে ভিজে একাকার। রিমি লজ্জায় মাথা নুইয়ে রাখল। রাজন ছোট দেহ নিজের মাঝে মিশিয়ে নিয়ে রিমি ঠোঁট স্পর্শ করতেই মুখ সরিয়ে নেয় রিমি। রাজন এবার ইচ্ছে করেই সজোরে কামড় বসিয়ে দিল রিমির গলায়। তুষি খেতে বসলো তীব্রর সাথে। মনে মনে ভীষণ রকম চাইছে ইচ্ছে মতো বমি হোক, তার খাওয়া বাদ হোক। জান্নাত ধীর পায়ে হেঁটে বাবুকে নিয়ে বসলো সোফায়। বলল, রাজন এসেছে শুনলাম। তান্না পাশ থেকেই উত্তর দেয়, কিছুক্ষণ আগেই। কোথায় এখন? রুমে রেস্ট নিচ্ছে হয়তো। জান্নাতের জন্য নাজমা ভাত বেড়ে তার সামনে বসলো। মাখিয়ে খাইয়ে দিতে দিতে বলল, দেরিতে হলেও রিমির বুদ্ধি শুদ্ধি হলো। এবার সংসারে মন দিলেই আমরা শান্তি। সবাই হেসে দিল। তুষি ভাত খেয়ে বলল, হ্যাঁ, তোমার বলদ মেয়ে বেশ স্বামী সোহাগী হয়েছে। তান্না রেগে তাকায়। এ মেয়ে লজ্জা বলতে কিচ্ছু নেই। কাকির সামনে কেউ এসব বলে? নাজমা হাসছে। মুহূর্তে ধমকে ওঠে তান্না, থাপড়ে গাল লাল করে দেবো একদম। পাগল হয়ে গেছিস? পাগল হব কেন? তান্না উত্তর দিল না। তীব্রকে খাইয়ে খেতে বসলো। তার রেডি হতে হবে। একটু পরে রামিম সিএনজি পাঠাবে। চলে যেতে হবে তার সংসারে। না জানি কেমন অগোছালো হয়ে আছে। রিমি রাজন অনেকক্ষণ পরে বেরিয়ে আসলো শাওয়ার নিয়ে। রিমি লজ্জায় কথা বলতে পারছে না। রাজনের গোসল মাত্র বাহানা ছিল তাকে ছুঁয়ে দেওয়ার। চোখে তৃষ্ণা, মনে তৃষ্ণা এই কয়েকদিনে সব জেগে বসেছে। তাই এই সুযোগে গভীরভাবে স্পর্শ করে বউকে রাঙিয়ে দিল। তাকে বোঝালো একাকিত্ব কতটা কষ্টের। তার একটু সঙ্গ পাওয়ার আশায় চট্টগ্রাম থেকে আসা। রিমির রাজনের আদরে আবেগী হয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠেছে। তখন ভেজা গায়ে এভাবে কাছে যেতে দেখে রাজনের মস্তিষ্ক গরম হয়ে যায়। চোখ মুখ শক্ত করে দূরত্ব বজায় রাখল। রিমি চুলগুলো তোয়ালে পেঁচিয়ে এসে দেখলো সবার খাওয়া শেষ। সেও বসলো খেতে। তখনই নাজমা তীক্ষ্ণ মেজাজে বলল, রাজনকে ছাড়া খেতে এসেছিস? আদব কায়দা শিখবি কবে? রিমি ভরকে যায়। আমতামতা করতে রাজন টি শার্ট গায়ে তার পাশে বসলো। ভেজা চুলে হাত চালিয়ে বলল, রিমিকে আমি বলেছি ভাত বাড়তে, তাই না রিমি? রাজনের মিথ্যা কথায় কাচুমচু করে নরম স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ।
দূর থেকে তুষি সন্দিহন দৃষ্টিতে তাকিয়ে আছে রিমির দিকে। এরা দুজনেই গোসল করেছে। বাবা কি ভালোবাসা গো। তুষি গেল রুমে। তখন তুষার ঘুমাচ্ছে। তার মাথা টিপে দিয়ে কিছুটা ইমপ্রেস করার চেষ্টা করে বলল, হ্যাঁ গো, সারাক্ষণ শুয়ে থাকবে? আর একজন যে আইসক্রিম খেতে চাইছে তার কি হবে? তুষার অল্প তাকিয়ে আবারও ঘুমালো। এই জঙ্গলিভূত বাসায় এসে সারাদিন ঘুমানোর তালে থাকে। তুষার তুষির হাত ঝটকা মেরে দূরে ফেলে বলল, বেশি নাকামি করতে আসিস না, দূর হ। দেখ বাবু, তুই আসবি শুনেই তোর বাবা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। হায় আল্লাহ, আর কি কি দিন দেখতে হবে আমায়। কয়েকদিন পর দেখা যাবে তোর বাবা পরকীয়ায় আসক্ত। সংবাদে দেখিস না কত শত যুবক অবিবাহিত মেয়েদের প্রতি দুর্বল। মুখটা খুবই নিরীহ হওয়ার ভান করে তুষি তার পেটের দিকে তাকিয়ে কথাগুলো বলল। মুহূর্তে তুষার লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে। রেগে কটমট করে তাকায় তুষির পানে। দুই বাহু খামচে ধরে রুক্ষ মেজাজে বলল, এক আছাড় মেরে ব্যাং বানিয়ে দেব, অসভ্য মহিলা। দিন দিন বেয়াদব হচ্ছিস। আজ থেকে টিভি মোবাইল সব দেখা বন্ধ। তুষারের ভয়ঙ্কর ধমকে কেঁপে ওঠে তুষি। বাহু শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে সে। থতমত খেয়ে সেভাবেই বসে রইল। তুষারের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। লাল বর্ণ ধারণ করে তার দিকেই তাকিয়ে আছে। তুষি ভয়ে গুটিয়ে যায়। চোখ দিয়ে হঠাৎই টপ করে পানি পড়ল। তুষার কয়েক মিনিট পর ছেড়ে দেয় হাত। মাথা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঘন ঘন শ্বাস নেয়। খানিক মিনিট পর তুষির পানে চেয়েই চমকেও যায়। নাক টেনে টেনে কাঁদছে সে। তুষার হতবাক হয়ে চট করে তুষির মুখ ওপরে তুলল। জড়িয়ে একটু কোলে বসিয়ে আদুরে স্বরে বলল, সরি, ভুল করে ফেলেছি। আমাকে কেন রাগিয়ে দিলি? এই বাবুর আব্বু তার মায়ের কাছে ক্ষমা প্রার্থী। তুষি তুষারের বুকে মুখ বুজে কেঁদে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেই তুষার শুয়ে বুকে টেনে নিল। কপালে পরশেকে বলল, কাঁদছে, বাবুর কষ্ট হবে। কাঁদিস না প্লিজ। তোর জন্য আমার বাবু কান্না করলে খবর আছে, আরও মারবো তোকে। তুষি ইচ্ছে মতো কিল বসায় তুষারের বুকে। ডুকরে কেঁদে উঠে বলল, বাবুকে কাঁদিয়েছিস তুই। বন মানুষ, খুব খারাপ। আমি থাকবো না তোর সাথে, ছাড় বলছি। তুষার হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরল। চুলের ভাঁজে মুখ ডুবিয়ে বলল, যা, আমি আটকে রেখেছি। না ছাড়লে যাবো কিভাবে? ঢং করিস? ছাড়বো না, পারলে যেয়ে দেখা। তুষার তুষির চুলে নাক ঘষে। বাম হাত তুষির পেটে আলতো করে বুলিয়ে বলল, এত রেগে যাস কেন? তুষি তুষারের চুল টেনে ধরল। দাঁত কটমট করে বলল, আমি রেগে যাই না, ভদ্র মেয়ে আমি। তোমার এই অসভ্য বাবুই রেগে যায়। মনে হয় হাড়ে হাড়ে বজ্জাত হবে বাপের মতো। মায়ের মতো পাগলাটে হবে, এর জন্যই তো চুল টানছে। তোর মতো বললাম না, এবার আইসক্রিম কিনে আয়, নয়তো সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। রাগে ফুঁসে ওঠে তুষি। তুষার গালে হাত রেখে জবাব দেয়, চুল আস্ত রেখেছিস কোথায়, ডাইনি মহিলা? জানা আছে। তুষার জবাব না দিলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। তুষি চুল টানল। পিঠে কয়েকা বসালেও কাজ হলো না। একটুও নড়চড় নেই। শেষে ক্লান্ত হয়ে সেও তুষারের বুকে মুখ ডুবিয়েই ঘুমিয়ে যায়। বিকেলে চলে গেল তানহা। তীব্র যাওয়ার আগে সবাইকে বলে গেল, টাটা, বাই বাই, আবার দালু দেখা পাই, সি ইউ। সবাই আদর করে গাল টেনে দেয়। মোতে রেগে যায় সে। চোখ গরম করে তাকিয়ে ঠোঁট ভেঙচি কাটে। তুষি খিলখিল করে হেসে উঠে ইচ্ছে করেই গালে চুমু খেল। তৎক্ষণাৎ তীব্র রেগে যায়। ছোট্ট গোল গাল হাতের থাবায় তুষির চুল মুঠোয় নেয়। বলল, তুই তো নেই, আলো পাপ্পি খাবি, মেলে ফেলবো। ব্যথায় তুষি কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে রইল তীব্রর দিকে। টানা দুমদাম তীব্রর পিঠে কয়েক কাঁদিতেই চুল ছেড়ে দেয়। গলা ফাটিয়ে কেঁদে কেটে লাফালাফি শুরু করে। শেষে খুব কষ্টে তান্না গাড়িতে বসে চলে গেল। সন্ধ্যার পর নাজমার ফোনে ডালিয়া কল করে। প্রশ্ন করলো, কেমন আছো বাবু? নাজমা হেসে উঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? ভালো। শুনো, যে কারণে কল করা। কপালে ভাঁজ ফেলে নাজমা বলল, তোমার আজকে আসার কথা এসে আলাপ করবে। ডালিয়া বলল, না আপা, যেতে পারছি না। শুনো তুমি। নাজমা জোরাজুরি করলো কিছুক্ষণ। শেষে বলল, আচ্ছা, কি জরুরি খবর? রাজন কোথায়? রাজন, রিমি আর তুষি ছাদে বসে আড্ডা দিচ্ছে। আলতাফ ভাই আসবে কবে? সামনেই আসবে হয়তো। বলছিলাম কি, রিমির অ্যাডমিশন শেষে অনুষ্ঠান করলে কেমন হয়?
অনেক বছর তো হলো। কয়েকদিন পরে রাজন পিছে পিছে ঘুরে তোমাকে বলার জন্য। ছেলেটার ছুটি আছে অনেক মাস, রিমির তো 3 মাস পরেই পরীক্ষা, তখন না হয় তুলে নিয়ে আসি। নাজমা বেগম এমন কথায় বাকরুদ্ধ হয়ে যায়। তার মেয়ে চলে যাবে তাকে ছাড়া। তবুও কথা তো তাই ছিল, অনুষ্ঠান করে তুলে নেবে। তাছাড়া এখন দিলেও দিতে হবে, পরে দিলেও দিতে হবে। নাজমা অনেকক্ষণ পর ভেবেচিন্তে বলল, আচ্ছা তোমার ভাইকে জানাচ্ছি, এরপর কল করে তোমাকে। আচ্ছা। নাজমা বেগম হেসে কল কেটে দেয়। আলতাফ রহমানকে ফোন করে ভালো মন্দ জিজ্ঞেস করেন। নাজমা বলেন, ডালিয়া যা যা বলল আপনাকে সব বললাম, এখন কি করবেন? তুলে তো দিতেই হবে যে কোনো দিন। সামনের মাসে বাসায় যাবই, তখন সিদ্ধান্ত নেই। আতিক ভাইকে বলে দেখি কি বলে, যদি রাজি হয় দিন তারিখ ঠিক করতে বলো। আচ্ছা বলে দেখুন। আলতাফ কল রাখতেই নাজমা আলোচনা করে আমিনার সাথে। আমিনা রাজি হয়। এখন তারা স্বামী স্ত্রীর মতোই থাকছে, তাহলে তুলে নিলে সমস্যা কি? আলতাফ রহমান পুনরায় ভাইয়ের সাথে কথা বলে নাজমাকে জানায়। ভাইয়ের আমোদ নেই, সেও নাকি একথা বলবে ভেবেছিল, তুমি ডালিয়াকে বলো। নাজমা খুশি হয়ে রেখে দিল। ডালিয়াকে জানিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে। তার মেয়ে এবার সবার মতোই শ্বশুরবাড়ি যাবে, ছোট হাতে সংসার চালাবে। খুশিতে নাজমার চোখে টলমল করে পানি। রাজন, রিমি আর তুষার। তুষের নিচে এসে জানতে পারল সব। রিমি হতবিহল হয়ে তাকিয়ে রয় রাজনের পানে। রিমির বোকা বলে যাওয়া দেখে মজা পেল সে। সবার অগোচরে চোখ টিপ মারল। তুষার দুজনকে কংগ্রেস জানিয়ে তুষির গলা জড়িয়ে বলল, আহারে ছেলেটার এবার কপাল খুলল। মুখে ভেঙচি কেটে তুষি জবাব দেয়, এতদিন কি পড়া ছিল, সেই দিব্যি শ্বশুর বাড়ি এসে বউয়ের সাথে থাকতে পেরেছে। তুষার জবাব দিল না, তাকিয়ে রইল পূর্ণতা পাওয়া দুটি মানুষের দিকে। আহির রাত 10টায় এসে জোহানকে আদর করতেই জান্নাত বলল, রিমিকে ধুমধাম করে তুলে দিবে। আহির ছেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। এই মানিকের জন্যই কত কষ্ট করেছে স্বামী স্ত্রী। ছেলের কপালে চুমু খেয়ে বলল, খুশির খবর, কবে বিয়ে? অ্যাডমিশন পরে। মেডিকেল? না, সবগুলো অ্যাডমিশন দিবে তারপর। তাহলে অনেক দেরি, আরও 6-7 মাসের মতো। তখনই তুলে নিবে। আহির ঠোঁট গোল করেও বলেই প্রশ্ন করে, তোমার পড়াশোনার কি খবর? জান্নাত ভ্রুকুচকে অবাকের ন্যায় বলল, আশ্চর্য, তোমার ছেলে পালছি, এটাই বড় পড়াশোনা না? আহির থতমত খায়। জান্নাতের গা ঘেঁষে বলল, হ্যাঁ ঠিক, খুবই বড় পড়াশোনা, আর ভার্সিটি যেতে হবে না তাহলে? ঠিক আছে। জান্নাত খুশিতে গদগদ হয়ে ছেলেকে কোলে নিয়ে নিজে জামাইয়ের কোলে বসলো। পেছন থেকে আলতো করে আহির জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখে। ছেলের দিকে তাকিয়ে বলে, একদম মায়ের মতো চেহারা হয়েছে, কিছু বাদ হয়নি। মাকে যে ভালোবাসি, ছেলেকে তো বাসতেই হবে। দেখতে দেখতে এভাবে সময় কেটে যায় 3 মাস। মেডিকেলের পরীক্ষার রেজাল্ট দেবে আজকে। রিমি চিন্তায় সারাদিন এক বিন্দুও খাওয়া দাওয়া করেনি। রাজন পই পই করে বলেছে, চান্স না পেলে পড়াশোনা বন্ধ। ভয়ে তার হাত পা কাঁপে। কিছুক্ষণ পর নাজমা এসে বলল, পরীক্ষা যা দিয়েছিস তাই, না খেয়েই রেজাল্ট ভালো হবে। রিমি পায়চারি করছে সারা রুম। খানিকটা থেমে বলল, খিদে নেই, যাও তুমি। কথার মাঝেই ফোন বাজলো রিমির। তৎক্ষণাৎ আত্মা ধরফর করে উঠল। এই বুঝি মিস হয়ে গেল। দৌড়ে ফোন কানে নিয়ে বলল, রেজাল্ট কি বলেন? রাজন চুপ করে রইল। রিমি বকবক করছে অনেকক্ষণ ধরে। শেষে হঠাৎই কষ্টে ডুকরে কেঁদে ওঠে। নাজমা বেগম চমকালো। তবে কি মেয়েটা চান্স পায়নি? রিমির সামনে দাঁড়িয়ে আদর করে বলল, যা হওয়ার হয়েছে, এখন অন্য জায়গায় পরীক্ষা দে, এক জায়গায় হয়ে যাবে। রিমির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত রাত জেগে কাঠখড়টা পুড়িয়ে পড়াশোনা করলো, তাও চান্স পায়নি। সে চোখ মুছলো, নাক টেনে টেনে অঝরে কেঁদে বলল, সরি রাজন ভাই, আপনার কথা রাখতে পারিনি। তবুও রাজন টু শব্দ করে না। রিমি ফোন নাজমার হাতে ধরিয়ে দিয়ে হু হু করে কেঁদে যাচ্ছে। কেউ ব্যর্থতার পেছনে গল্প শুনবে না, সবাই আঙুল তুলবে। মেয়েটা গাধা, পড়াশোনায় ফেলটু। স্বপ্ন সত্যি না হয় তার ইচ্ছে করছে মরে যেতে। বিছানায় পিঠ লাগিয়ে হেঁচকি তুলে কাঁদতে লাগলো। নাজমা ফোন কানে নিতেই রিমির কান্নার আওয়াজে আমিনা তড়িঘড়ি করে আসে। বলল, রিমি রেজাল্ট দিয়েছে, কি ফলাফল করেছিস? কেমন? রিমির কান্নার গতি পাচ্ছে। এদিকে নাজমা বেগম বাইরে গিয়ে রাজনকে বলল, কি হয়েছে বাবা, আমাকে বল। রাজন বেশ আয়েশ করে শুয়ে জবাব দেয়, কিছু না আম্মু, রিমিকে বলুন কান্না থামাতে।
আমি চিন্তা করছিলাম এতক্ষণ একটা ডাক্তার মেয়েকে নিয়ে ঘুরবো কিভাবে, বড় হয়ে গেল না হঠাৎ। নাজমা খুশি হলো অনেক, খুশিতে গলা উঁচু করে বলল, এসব কি বলছো? রিমি চান্স পেয়েছে? হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ। রিমিকে বলুন আদর করে খাইয়ে দিন, এরপর বলুন আমাকে কল করতে। ওরে কান্না করালে কেন? দেখলাম ওর স্বপ্নের খুঁটিটা কত মজবুত, এবার জবাব পেয়ে গেছি। নাজমা দৌড়ে গেল রুমে। আমিনা সেখানেই রিমিকে ওঠানোর চেষ্টা করছে। এবার নাজমাও ধরে উঠিয়ে বসালো, বলল, আমার আম্মা ডাক্তার নেই, আমার সোনা মানিক বড় হয়ে গেল। জানেন ভাবে, রিমি চান্স হয়েছে ঢাকা মেডিকেলে। রাজন মজা করেছে ওর সাথে। আমিনা খুশি হয়ে থতনি ধরে চমক খেলো রিমির। এখনো রিমির ভ্যাবলার মতো ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। নাজমা মুহূর্তে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, সত্যি আম্মা, আপনি চান্স পাইছেন। রাজন বলছে খেয়ে দিয়ে কল দিতে, নয়তো কথা বলবে না কখনো। রিমির কোনো নড়াচড়া নেই, সে এক আকাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অজানা খুশিতে তার চোখ থেকে এখন আবারও পানি গড়িয়ে পড়ল। তার বিশ্বাস হচ্ছে না রাজন অভিনয় করেছে, নাজমা সত্যি বলেছে। এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে দুকড়ে কেঁদে ওঠে। গলা উঁচিয়ে কেঁদে কেটে নাক দিয়ে পানি পড়ছে। স্বপ্ন সত্যি হলে বুঝি এমনও লাগে। নাজমা মেয়ের কান্নায় নিজেও কাঁদল। মেয়েকে বুকে জড়িয়ে বলল, এবার অনেক কাঁদিস, আগে খেয়ে নে। রিমি চোখ মুছল। আমেনা খুশিতে সবাইকে জানিয়ে দেয়। রিমি অভিমান করে বলল, ওই গরুকে কল দাও, আমি নিজের কানে শুনবো। মেয়ের কথায় নাজমা থতমত খায়। মৃদু থাপ্পড় মেরে বলল, কথা বল, আমি না করেছি। রিমি কল দিল। রিসিভ হতেই বলল, আপনি খুব খারাপ, আমাকে কেন? জানাননি? ডাক্তারবাবু নিয়ে জ্বালায় আছি, মেজাজ খারাপ করিস না, খেয়ে দিয়ে মোটা হও, বিয়ের রাতে আমাকে চেক আপ করাতে হবে ফুল বডি। রিমি ধমকে উঠে বেফাস কথাবার্তায় কল কেটে খেয়ে যায় বসার রুমে। তুষি রিমির খবর শুনে চিৎকার করে উঠল, এখন থেকে বাসায় একটা ডাক্তারনি থাকবে, বাবা মায়ের কিছু হলে দৌড়ে আসবে। তুষি কোনো পরীক্ষা দেবে না, শুধু ন্যাশনালে ভর্তি হবে। টুসির পেট আগের থেকে একটু ফুলেছে। 5 মাসে মেক্সি পরে থাকে, গরমে কখনো টি শার্ট আর পেটিকোট গায়ে দিয়ে ঘোরে। নূরজাহান কিছু বলে না, বরং মনে মনে হেসে ওঠে তার কাণ্ড দেখে। মেয়েটা কিভাবে বড় হয়ে গেল! এই তো কয়েকদিন আগে ছোট্ট গোলগাল মেয়েকে ঘরে তুলে আনলো, এখন কয়েক মাস বাদেই সে নাকি মা হবে। নূরজাহান আজাদের সাথে রাতে এসব নিয়ে গল্প করে ঘুমায়। সেও তুষির বয়সে স্বামীর ঘরে এসেছিল। বাবার টাকার কমতি না থাকলেও স্বামীর অভাবের সংসার তখন একটু একটু করে গড়ে উঠেছে এই সংসার। আমিনা বেগম মেয়ের সাথে ভালো মন্দ কথা বলে ফোন রেখে দেয়। প্রতিদিন সকালে ভিডিও কলে কথা বলে 2 মেয়ের সাথে। 2 মাসে আগে তুষি বাপের বাড়ি চলে যেতে চেয়েছিল, কিন্তু নূরজাহান নারাজ। সে কি এবার সে তুষিকে দিয়ে কাজ করায়? মায়ের থেকেও বেশি দায়িত্ব পালন করছে। এখান থেকে ওখানে সরে বসতে বলে না, মাথা ব্যথা হলে নিজেও টিপে দেয়, এত যত্ন করে খাইয়ে দেয়। আজকালকের দিনে এটুকু যত্ন কে করে? বাসায় সে একা, তুষি থাকলে কথা বলতে পারে, হাসতে পারে। শেষে এই মাকে ছেড়ে তুষিও যায়নি। আমিনা বেগমকে বলেছে একবারে রিমির বিয়ের প্রোগ্রামের দিন যাবে। তুষি হাতের ফোন রেখে নূরজাহানকে ডাকতে ডাকতে গেল ড্রয়িং রুমে। নূরজাহান কাঁথা সেলাই করছে, তুষির অনাগত বা উজ্জ্বল। তার পাশে গিয়ে বসলো তুষি, বলল, রিমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে মা। নূরজাহান খুব খুশি হয়ে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম। এবার আমার ছেলেটা কিছু করে খেলেই হলো। তুষির মুখটা পান ছেঁচা হয়ে যায়। 1 সপ্তাহ আগে বাসায় এসেছিল তুষার। কিছু একটা নিয়ে দুজনকে তর্কাতর্কি হওয়া শেষে রাগ করে তুষার ঢাকা চলে যায়। তুষার অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তুষি তিরিক্ষি মেজাজে চিৎকার চেঁচামেচি করে। তুষার শেষে দীর্ঘশ্বাস ফেলে বলছিল। এই সময় হুটহাট মুড সুইং হয়। এভাবে উঁচু গলায় কথা বলা অল্পতেই হাইপার হয়ে গেলে বাবু ও তুষির দুজনেরই সমস্যা হবে। তাই প্রতিদিন নূরজাহানকে কল করে সব খোঁজ খবর রাখে। এবার তুষি অনুশোচনায় ভুগল। নূরজাহানকে বলল, তোমার ছেলে আমার খোঁজ খবর দেয় না, একবার কলও ধরে না। তুষির করুণ কণ্ঠ শুনে নূরজাহান বলল, ঝগড়া করেছিস তাই রাগ করে কল দেয় না। একাই ঝগড়া করেছি, তোমার ছেলে যে আমাকে ধমকাধমকি করলো তার বেলা। নূরজাহান মৃদু হাসল। ছেলেটা দূরে অভিমান পুষে রেখেও ভালো নেই, তাই তখনই কল করলো তুষারকে, বলল, কেমন আছিস? তুষি কাঁদছে। চমকালো তুষার, বেয়াদব।
হুটহাট কাঁদছে কেন? এভাবে কান্নাকাটি করলে বাবুর ক্ষতি হবে। হতাশ হলো সে। 3 দিন কল না ধরায় কেটে কেটে হেঁচকে তুলেছে। গলার স্বর নামিয়ে বলল, তুষির কাছে দাও। নূরজাহান মোবাইল বাড়িয়ে তুষির কাছে দেয়। অভিমানে না না করে ওঠে। তোমার ছেলের সাথে তুমিই কথা বলো। চোখ গরম করে তাকালো ফোনের দিকে। তখনই তুষার বলল, ঢং বাদ দিয়ে কথা বলবি নাকি রেখে দিব? ক্লাস আছে আমার। ক্লাস রেখে আমার সাথে কথা বলতে হবে না। বাসায় একটা বউ আছে, সে কথা ভুলে গেছো? তাহলে শোনো, ঢাকা একটা বিয়ে করে নাও। আচ্ছা, এবার কান্না বন্ধ কর। রাগ কমেছে? তুষি ফুঁসে উঠছে। চিবিয়ে চিবিয়ে বলল, আচ্ছা মানে কি? দেখেছো মা, তোমার ছেলে পেটে পেটে কত শয়তানি। আমি বাসায় যাব, থাকবো না এই বাসায়। কেঁদে তুষি হতাশ করছে। নূরজাহান বলল বিপাকে, এই অসভ্য ছেলে যা তা বলে, মুখে কোনো মধু নেই। নূরজাহান ধমকের সুরে তুষারকে বলল, থাপড়িয়ে গাল লাল করে দেব। বাসায় আসবি না তুই। কি ভেবেছিস তুষিকে কান্না করে আনন্দ পাবি? এ বাসায় তোর আসা বন্ধ। এটা আমার আর তুষির বাড়ি। তুষার পাত্তা না দিয়ে হেয়ালি কণ্ঠে বলল, সমস্যা নেই। কেউ যেন ফোন করে কেঁদে কেটে না বলে যাওয়ার জন্য। তখনই তুষার যাবে না মানে যাবে না। তুষি হু হু করে কাঁদছে। নূরজাহান হতাশ হয়ে ইচ্ছে মতো বকল। শেষে তুষার তুষিকে দিতে বললে ফোন। নূরজাহান তার কানে ধরতে বলল, এই প্রেগনেন্ট মহিলা, এত কান্না আসে কোথা থেকে? আমার বাবু কষ্ট পেলে খুন করব। চুপচাপ বাবুকে খেলতে দে। তুই কান্না করছিস? আমার বাবুটা ভাবনায় পড়ে গেছে। তার বাবা কি তাকে ভালোবাসে না? অবশ্যই বাসে, 100 বার বাসে। শুধু বাবুকে না, তার আব্বুর প্রেগনেন্ট মহিলাকেও ভীষণ রকম ভালোবাসে। তুষার হেঁচকি তুলে কেঁদে ঠোঁট ফোলায়। আহ্লাদি হয়ে গলার স্বরে বাড়িয়ে কেঁদে উঠে বলল, তুই পচা। এই বাবু আমার, ধরতে আসলে হাত কেটে দিব। বাবুকে আকাশ থেকে এসেছে? বাবু আমারও। 100 বার ধরবো। কি করবি করিস। হাত কেটে দিব, জঙ্গলি ভূত। তুষার হাসলো, বলল, লজ্জা নেই? জঙ্গলির আদরের জন্য কাঁদিস, অভিমান করিস, তার বাবু পেটে নিয়ে সবার সামনে ঘুরিস। তুষি খেপে ওঠে, দাঁতে দাঁত চেপে বলল, না, লজ্জা নেই। বছর বছর পেটে নিয়ে ঘুরবো, তোর সমস্যা? তুষারের চোখ ছানা বড়া হয়ে যায়। এক আকাশ বিস্ময় নিয়ে বলল, ছি, প্রেগনেন্ট মহিলা হয়ে এসব বলছিস? আমার মতো ভালো ছেলেকে খারাপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছিস। শোন তুষু চন্নি, যতই পিছন পিছন ঘুরিস কোনো লাভ নেই, কাছে ঘেসবও না। বাবু পেটে নিয়ে ঘোরাতো দৌড়। দেখা যাবে কে আসে আগে, তখন ছুরি দিয়ে মেরে ফেলবো। তুষার ঠোঁট কামড়ে হেসে বলল, তুই বললেও যাব, না বললেও এই তুষার বাবুর আমর কাছে যাবে না তো কার কাছে যাবে? তার সতীনের কাছে? থুক্কু, এ জীবনেও আর মুখ থেকে সতীন নামক বাক্য বের করব না। এবার কান্না বাদ দিয়ে ঘুমা। তুষি ফিক করে হেসে ওঠে। কল কেটে নূরজাহানের সাথে আড্ডায় বসলো সে। দুই শাশুড়ি বোমা বকবক করে সারা বাড়ি মাথায় তুলল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।